গ্রামার বই দেখে মডাল অক্সিলিয়ারি ভার্ব শিখতে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি যতটা না শিখবে তার চেয়ে বেশি কনফিউজড হয়ে যাবে। কারণ এক একটা ক্ষেত্রে একাধিক মডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা যায়। আমার মা রান্নাঘরে থাকতে পারে, একটা সম্ভাবনা আছে। একে দেখবে বলা আছে মাই মাদার মে বি ইন দ্য কিচেন, মাই মাদার মাইট বি ইন দ্য কিচেন, মাই মাদার শুড বি ইন দ্য কিচেন, মাই মাদার মাস্ট বি ইন দ্য কিচেন। তাহলে এত রকমভাবে যদি বলা যায় তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে। আবার দেখো, অনুরোধ করার ক্ষেত্রে আমি বলছি আমাকে জলের বোতলটা একটু দিবি, উইল ইউ প্লিজ গিভ মি দ্য ওয়াটার বটল, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ওয়াটার বটল, কুড ইউ গিভ মি দ্য ওয়াটার বটল, উড ইউ প্লিজ গিভ মি দ্য ওয়াটার বটল। সবগুলোই কারেক্ট। তাহলে কোনটা কখন বলতে হয় আজকের ক্লাসে আমি তোমাকে খুব খুঁটিয়ে শিখিয়ে দেব। এরপর থেকে তোমার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না যে কোন মডাল অক্সিলিয়ারি ভার্বটা কখন বলতে হবে। আজকে বেসিক ইংলিশ গ্রামার কোর্সের 13 নম্বর ক্লাস। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। আমি আগেই তোমাদের শিখিয়েছি এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। তার কারণ হলো এরা একা একা সেন্টেন্স তৈরি করতে পারে না। একটা ছোট্ট বি ভার্ব, মনে করো এম বা ইজ, এরাও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারে। আই এম আ স্টুডেন্ট, হি ইজ আ সিঙ্গার। কিন্তু শুধুমাত্র একটা ক্যান বা মে সেন্টেন্স তৈরি করতে পারবে না। হি ক্যান ফুটবল বললে কোনো মানে হবে না। হি ক্যান প্লে ফুটবল বলতে হবে, হি ক্যান বাই ফুটবল বলতে হবে, হি ক্যান মেক ফুটবল ইত্যাদি কোনো না কোনো একটা মেন ভার্ব দিতে হবে। আর এই মডাল অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটা সবসময় বেস ফর্ম বলতে হবে, রুট ভার্ব বলতে হবে, মানে তাতে কোনো টেন্স দেওয়া যাবে না। এমনকি প্রেজেন্ট টেন্সের যে এস ইএস যোগ করি এটাও করা যাবে না। এসো একে একে আমরা শিখে নিই। তাহলে দেখো, পারি বা পারে অর্থে আমরা কখনো ক্যান বা কুড ব্যবহার করি, কখনো আবার মে বা মাইট ব্যবহার করি। যেমন দেখো, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আবার আই মে সুইম এমনও বলা যায়। তুমি তাহলে কি করবে? সামর্থ্য, দক্ষতা বা ক্ষমতার কথা বললে সেটা আমরা ক্যান দিয়ে বলবো। আমি সাঁতার কাটতে পারি মানে হলো আমার সাঁতার কাটার দক্ষতা আছে, আমি সাঁতারটা শিখেছি, এটা বোঝানোর জন্য আই ক্যান সুইম এইভাবে বলবে। আবার দেখো, সম্ভাবনা আছে বা ছিল বোঝালে তার মানে হলো একটা সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে, আমি সাঁতার কাটতে পারি কিন্তু ওই প্রতিযোগিতায় আমি সাঁতার কাটতে যেতে পারি, মানে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি, এটা একটা সম্ভাবনার কথা বলছি। কোথাও ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, আমি আঁকা শিখেছি কিন্তু ওই প্রতিযোগিতায় আমি আঁকবো কি না তার একটা সম্ভাবনা আছে, তখন বলবো আই মে সুইম ইন দ্য কম্পিটিশন, ইন দ্য সুইমিং কম্পিটিশন। ওই সাঁতার প্রতিযোগিতায় আমি সাঁতার কাটতে যেতে পারি। তাহলে এখানে আবার মেয়ের পাশে মাইট এলো কেন স্যার? না, এই সম্ভাবনার কথা বললে মে মাইট দুটোই বলা যায়। এখন এটাই তো কনফিউশন। তাহলে কি করব? যদি সম্ভাবনা আছে বলি তখন আমরা মে বলবো, আর সম্ভাবনা ছিল বললে মাইট বলবো। কিন্তু এমন মোটেই নয় যে মাইটটা মে ভার্বটার পাস্ট টেন্স, এটা কিন্তু সব সময় নয়। এই মাইট ভার্বটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে ব্যবহার করা যায়। এই জটিলতার মধ্যে না গিয়ে আমি তোমাকে বলবো, বর্তমান সম্ভাবনা আছে বা ভবিষ্যতে সম্ভাবনা আছে বোঝালে তুমি মে বলবে, আর অতীতে সম্ভাবনা ছিল বোঝালে তুমি মাইট বলবে। তোমার দুটো এই গুলিয়ে ফেলার দরকার নেই। আমরা তাহলে এখানে মাইটটা কিন্তু কারেক্ট, কিন্তু আমার সাজেশন হলো এখানে মাইট বলার তোমার দরকার নেই। জটিলতাটা কমিয়ে ফেলো, এতে ইংরাজির কোনো অসুবিধে হয় না। এবার দেখো, সে জোরে দৌড়তে পারে মানে তার জোরে দৌড়ানোর সক্ষমতা আছে, দক্ষতা আছে, তাহলে বলবো হি ক্যান রান ফাস্ট। আবার দেখো, আজ রাতে বৃষ্টি হতে পারে, সম্ভাবনার কথা বলছি, এখানে মে বা মাইট দুটোই বলা যায়, তুমি মে বলবে। ইট মে রেইন টুনাইট, মাইট কথাটা মোর ফর্মাল,
ওই জন্য তুমি মে বললেই হবে। রবি ইংরাজি বলতে পারে না, তাহলে এটা দক্ষতার কথা বলা হচ্ছে, তার দক্ষতা নেই, তাহলে বলবো রবি ক্যান নট স্পিক ইংলিশ। সোহিনী ইংরাজি লিখতে পারতো না, তাহলে অতীতের কোনো দক্ষতার কথা বলছি, তখন তার সেই দক্ষতা ছিল না, এটা দেখো পাস্ট টেন্সের কথা, তখন আমরা এই কুড বলবো। এই ক্যান কুডের বেলায় আবার মে মাইটের মতো মেয়ের পরিবর্তে যেমন মাইট বলা যায়, এই রকম কিন্তু ক্যানের বেলায় নয়। এই কুড কথাটা ক্যান ভার্বের পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করা যাবে, আর কুডকে প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করা যায়, সে কথায় পরে আসছি। তাহলে দেখো, তুহিনা বিদেশে যেতে পারতো, এই যে অতীতে তার একটা যাওয়ার সম্ভাবনা ছিল বলছি, তাহলে অতীত সম্ভাবনার কথা বলছি, তখন মাইট বলবো, তখন তো আর মে বলা যাবে না। তাহলে বর্তমান বা ভবিষ্যতের কথা বলতে গেলে মে মাইট দুটোই বলা যাবে, অতীতের কথা বলতে গেলে শুধু মাইট বলতে হবে। আমরা কি করব, বর্তমান বা ভবিষ্যতের বেলায় মে আর অতীতের বেলায় মাইট, এইভাবে ইংরাজি বলো, ইংরাজিটা সহজ হয়ে যাবে, কোনো ভুল হবে না, তোমার ইউজ করতে সুবিধা হবে। এবার দেখো, অনুমতি দিতে ক্যান বা কুড ব্যবহার করা যাবে, অনুমতি নিতে বা দিতে আবার কনফিউশন না, কোনো কনফিউশন নেই। দেখো এখানে আমি লিখে দিয়েছি উত্তর, মানে কেউ অনুমতি তোমার কাছে চেয়েছে, তুমি তাকে অনুমতি দিচ্ছ, তখন কিন্তু মে বলা যায়, তখন ক্যান বলাটাই বেশি ভালো হবে। মে আই গো টু টয়লেট স্যার? ইয়েস ইউ মে, কারেক্ট। আমরা বলবো ইয়েস ইউ ক্যান। অনুমতি দেওয়ার জন্য কোনো উত্তরে মানে কারো প্রশ্নের এগেনস্টে যদি আমরা অনুমতি দিই তখন ক্যান বলবো। তুমি বাড়ি যেতে পারো, ইউ ক্যান গো হোম। স্যার মে আই গো হোম? ইয়েস ইউ ক্যান। আবার দেখো, কোনো প্রশ্ন ছাড়াই আমরা যদি কাউকে অনুমতি দিতে যাই, আমি বুঝতে পারছি ও অনেকক্ষণ কাজ করছে, ওকে বললাম তুমি একটু বিশ্রাম নিতে পারো, ও কিন্তু বিশ্রাম চাইনি, যদি প্রশ্ন করতো আমি তার উত্তর দিতাম তখন ক্যান বলতাম। যেহেতু প্রশ্ন করেনি, আমি নিজে থেকেই তাকে অনুমতি দিচ্ছি, তখন বলছি দেখো ইউ মে টেক আ ব্রেক, তুমি একটা ব্রেক নিতে পারো। দেখো লিখে দিয়েছি উত্তর নয়, এক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তরে বলছি না। আর অনুমতি নেওয়ার বেলায় ওই যে বললাম স্যার আমি কি টয়লেটে যেতে পারি, তখন মে দিয়ে বলতে হবে, মে আই গো টু টয়লেট স্যার? আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন? এইভাবে বলবো। নিশ্চয়ই খুব ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কনফিউশন তোমার মধ্যে নেই। এইবার দেখো, তাহলে ক্যান আর কুড এদের মূল ব্যবহার হলো এই সামর্থ্য দক্ষতা এই বোঝাতে, আর মে মাইটের মূল ব্যবহার হলো এই সম্ভাবনা, এই সম্ভাবনার কথা বলতে। আমার মা রান্নাঘরে থাকতে পারে, মনে করো বাবা বাড়িতে ফিরে বলছে এই তোর মা কোথায় রে, তুমি বলছো মা রান্নাঘরে থাকতে পারে। মাই মাদার মে বি ইন দ্য কিচেন, মাদার মাইট বি ইন দ্য কিচেন, বোথ আর কারেক্ট। কোনটা বলবে তুমি কমেন্ট করে জানাও। কিন্তু জোরালো সম্ভাবনার কথা বললে তখন আমরা শুড দিয়ে বলবো, মাই মাদার শুড বি ইন দ্য কিচেন। মায়ের তো এখন রান্না করার সময়, তার রান্নাঘরে থাকারই কথা। বেশি সম্ভাবনা বোঝালে শুড দিয়ে, যেটা কিছুক্ষণ পরেই আমরা শিখব। এগুলো ছাড়াও কিন্তু ক্যান বা মে এদের আরও ব্যবহার আছে। যেমন দেখো, প্রশ্ন করার জন্য আমরা কিন্তু ক্যান বলি, আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ক্যান ইউ সলভ দ্য সাম? তুমি কি এই অঙ্কটা করে দেবে? এই যে প্রশ্ন করছি তখন ক্যান দিয়ে। আবার যদি প্রশ্ন না করে অনুরোধ করি তখন এই কুড এখানে প্রেজেন্ট টেন্স হিসাবে ব্যবহার করতে হবে। দেখো, অনুরোধ করতে প্রশ্নের আকারে, আমাকে একটা চিঠি লিখে দেবেন? আমি যদি প্রশ্ন করি কাউকে যে সে লিখে দেবে কি না, তখন বলবো ক্যান ইউ রাইট আ লেটার ফর মি। কিন্তু অনুরোধের সুরে যদি বলি তখন বলবো কুড ইউ রাইট আ লেটার ফর মি। তাহলে এটা কিন্তু অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করতে গেলে কুড দিয়ে বলতে হবে। আপনি আমাকে 100 টাকা ধার দেবেন? কুড ইউ লেন্ড মি 100 রুপিস? কুড ইউ কাম টু আওয়ার হাউস? আপনি কি আমাদের বাড়িতে একবার আসতে পারবেন? এবার দেখো, মে
আশীর্বাদ বা প্রার্থনা করতে ব্যবহার করা হয়, এগুলো তোমরা জানো। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তুমি সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ। তাহলে এইভাবে আমরা মে ভার্বকে ব্যবহার করব। মাইট ভার্বটার ইউজ বড্ড কম। তুমি তো এতদিন ধরে এত স্টোরি পোয়েম পড়েছো, তুমি মাইট কতবার পেয়েছো বলো তো? মে ভার্বটারই বেশি ব্যবহার করতে লাগে। এতক্ষণ দেখার পর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে তোমার ভালো লাগাটা আমাকে বুঝিয়ে দাও। এবার দেখো, শ্যাল আর উইল আমরা কখন কখন ব্যবহার করি এটা তোমাদের কাছে অনেকটা পরিচিত, কারণ তোমরা জানো ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স বলতে গেলে শ্যাল বা উইল দিয়েই বলতে হয়। ফার্স্ট পারসন মানে আই উই, এদের সাথে শ্যাল বলতে হয়, আর সেকেন্ড থার্ড পারসনের বেলায় উইল বলতে হয়। আমি একটা বাড়ি কিনবো, আই শ্যাল বাই আ হাউস। আমরা একটা সিনেমা দেখব, উই শ্যাল ওয়াচ আ মুভি। যদিও মডার্ন ইংলিশে, বিশেষ করে স্পোকেন ইংলিশে, দুই ক্ষেত্রেই উইল বলা চলে। তুমি এখানে আসবে, ইউ উইল কাম হিয়ার। ওরা কলেজে যাবে, দে উইল গো টু কলেজ। এই ফিউচার টেন্স ছাড়াও শ্যাল আর উইলের আরও কিছু ব্যবহার আছে। যদি আমরা প্রতিজ্ঞা, অঙ্গীকার বা সংকল্প প্রকাশ করি, মানে কোনো কিছু একটা কাজ করবই, তখন আবার উল্টে যায়। আই উইয়ের সাথে উইল বলতে হয়, আর সেকেন্ড পারসন থার্ড পারসনের সাথে শ্যাল বলতে হয়। যেমন দেখো, আমি অধ্যায়টা শেষ করবই, আমি এখানে শ্যাল বলছিলাম, এখানে এসে আই উইল ফিনিশ দ্য লেসন, মানে আমি ওই অধ্যায়টা শেষ করবই। আবার দেখো, তুমি সত্যিটা বলবেই, এখানে ইউ শ্যাল টেল দ্য ট্রুথ, এখানে উইল নয় শ্যাল বলতে হবে। অবশ্য এই কথাগুলো আমরা মাস্ট দিয়েও বলতে পারি, মানে কোনো কিছু একটা অবশ্যই করব, এই সংকল্প বোঝাতে গেলে মাস্ট কথাটার ব্যবহারই বেশি। তখন কি করব? আই মাস্ট ফিনিশ দ্য লেসন, ইউ মাস্ট টেল দ্য ট্রুথ, এভাবেই বেশি বলা হয়ে থাকে। তোমার যেটা পছন্দ তুমি ব্যবহার করতে পারো, এক্ষেত্রে মাস্ট বলতেই পারো। এইবার দেখো, শুড আর উড কখন আমরা ব্যবহার করব। শুড কথাটার মানেই হলো উচিত, এই জন্য উচিত অর্থে আমরা শুড বেশি ব্যবহার করি। বাবা মাকে মেনে চলা উচিত, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। তোমার টিচারের কথা শোনা উচিত, ইউ শুড ওবে ইউর টিচার্স। এইভাবে উচিত কথাগুলো আমরা বলি। দরিদ্রদের সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প দ্য পুয়ার। আরও একটা ক্ষেত্রে শুড ব্যবহার করি, জোরালো সম্ভাবনা বা অনুমান। আমি ওই যে মে বা মাইট দিয়ে তোমাকে দেখাচ্ছিলাম যে সম্ভাবনা বোঝালে মে বা মাইট দিয়ে বলতে হয়, কিন্তু জোরালো সম্ভাবনা তখন কি হবে, যেটা আমরা অনুমান করছি যে আমার বাবা এই সময় ক্লাবে থাকতে পারে, ক্লাবে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এইগুলো শুড দিয়ে বলি আমরা। দেখো, আমার মায়ের এখন মন্দিরে থাকার কথা, মানে মন্দিরে থাকতে পারে, সম্ভাবনা শুধুমাত্র নয়, জোরালো সম্ভাবনা আছে, তখন বলবো মাই মাদার শুড বি অ্যাট দ্য টেম্পল। এবার উড কিভাবে ব্যবহার করি দেখো, তিনটে ক্ষেত্রে উড ব্যবহার করি আমরা। আরও কিছু থাকতে পারে যেগুলো অতটা তোমাদের প্রয়োজন এক্ষুনি নেই। দেখো, পাস্ট টেন্স অফ শ্যাল উইল মানে অতীতকালে বলা কোনো ভবিষ্যতের কথা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভবিষ্যতের কথা বলতে গেলে শ্যাল আর উইল বলি, কিন্তু যদি অতীতে ভবিষ্যতের কথা বলে থাকি, সে একটা ক্যামেরা আনবে বলেছিল, অতীতকালে বলেছিল, কিন্তু তখন ফিউচার টেন্স বলেছিল আনবে, এই অংশটাকে আমরা উড দিয়ে বলবো। এই শ্যাল আর উইল দুটোরই ফিউচার টেন্স উড বলা যায়।
হি সেড দ্যাট হি উড ব্রিং আ ক্যামেরা। আর কিভাবে উড ব্যবহার করি? অতীতকালের অভ্যাস বোঝাতে, যেটা আগে আমরা করতাম। আমি বিকালে ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আমি বারবার বলেছি এই মডাল অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটা বেস ফর্ম বলতে হয়। নিশ্চয়ই কথাটা তোমার মাথায় রয়েছে। এখানে একটু পরেই আমি তোমাকে শেখাবো, যদি এই অভ্যাসটা নিয়মিত অভ্যাস বোঝায়, প্রতিদিনের অভ্যাস বোঝায়, তখন কিন্তু তুমি উডের বদলে ইউজড টু ব্যবহার করতে পারো। এটা কিছুক্ষণ পরেই তোমাকে আমি শেখাবো। দুভাবেই বলা যায়। এবার দেখো, বিনীত অনুরোধ করতে, যেটা প্রশ্নের আকারে অনুরোধ, তাহলে আমি বলেছিলাম কুড দিয়ে অনুরোধ প্রকাশ করা যায়, ক্যান দিয়ে করা যায়, কিন্তু বিনম্রভাবে অনুরোধ করতে গেলে এই উড দিয়ে বলার চল সবচেয়ে বেশি। ওই জন্য এটি খুব ভালোভাবে তুমি মনে রাখবে। আপনি কি আপনার ঠিকানাটা আমাকে দেবেন? কোনো সম্মানীয় ব্যক্তিকে বিনম্রভাবে বলছি, আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেবেন? উড ইউ প্লিজ টেল মি ইয়োর অ্যাড্রেস? উড ইউ প্লিজ শেয়ার ইয়োর ফোন নাম্বার? এইভাবে এই বিনীত অনুরোধ করার জন্য উড এবং প্লিজ এগুলোকে একসাথে বললে খুব বিনম্রভাবে অনুরোধ করা যায়। তাহলে নিশ্চয়ই সহজভাবেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে ব্যবহার করছি। কোনো অংশটা কঠিন লাগলে তুমি সেই অংশটা আবার দেখবে। এইবার আমরা আরও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মডাল অক্সিলিয়ারি ভার্ব শিখে নেব। এবার আমরা দেখব মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। দেখো, মাস্ট মানে অবশ্যই, এই রকম অর্থে কিন্তু মাস্ট ব্যবহার করি আমরা। অবশ্যই, আমি ইংরাজি শিখবই, আমি অবশ্যই ইংরাজি শিখব। আই মাস্ট লার্ন ইংলিশ। মাস্টের বদলে আবার হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার করা যায়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, হি হ্যাজ টু লার্ন ইংলিশ। কিন্তু এই হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার করলে, এটি বললে মানেটা কিন্তু একটুখানি পাল্টায়। কেন না, শিখতেই হবে এমন বাধ্যবাধকতা বোঝালে তখন আমরা এই হ্যাজ টু বা হ্যাভ টু বলি। যদি বলি আই হ্যাভ টু লার্ন ইংলিশ, এর মানে আমি ইংরাজি শিখবই। আবার এর মানে এমনও হতে পারে আমাকে ইংরাজি শিখতেই হবে। তাহলে দুটোর মধ্যে একটু তফাৎ হলো। এখানে একটা বাধ্যতামূলক ব্যাপার বোঝাচ্ছে, আমাকে শিখতেই হবে, মানে আমি যেন শিখতে বাধ্য। মাস্টের আরও একটা ব্যবহার দেখো, দৃঢ় অনুমান। তাহলে সাধারণ অনুমান, সম্ভাবনা, একটু জোরালো সম্ভাবনা। বলেছিলাম মা এখন মন্দিরে থাকতে পারে, মন্দিরে থাকার কথা। মাই মাদার শুড বি অ্যাট দ্য টেম্পল। কিন্তু যদি জোরালো সম্ভাবনা বোঝায় তখন দেখো ওরা নিশ্চয়ই যমজ হবে। দুজনের এত মিল আমার দেখে মনে হচ্ছে ওরা নিশ্চয়ই যমজ হবে, আমি অনুমান করছি। কিন্তু অনুমানটা খুব দৃঢ়, যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই রকম হলে আমরা মাস্ট বলি দে মাস্ট বি টুইনস। টুইন মানে যমজ। এবার দেখো ইউজ টু কখন বলি। একটু আগেই বললাম উড মানে অতীতের অভ্যাস বোঝালে, আর অতীতের যদি আরও নিয়মিত অভ্যাস বোঝায় তখন কিন্তু ইউজ টু দিয়ে বললে আরেকটু ভালো হয়। যেমন দেখো, আমি রোজ হেঁটে স্কুলে যেতাম, তাহলে এটা অবশ্যই অতীতের অভ্যাস, ইউজড টু। তাহলে বর্তমানকালের অভ্যাস বললে কি তাহলে স্যার ডিটা বাদ দিয়ে ইউজ টু বলা যাবে? না, এইভাবে বলা হয় না। অতীতের অভ্যাসের জন্যই ইউজ টু। আমি রোজ হেঁটে স্কুলে যেতাম, এই দেখো নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, রোজ, প্রতিদিন।
আই উড গো টু স্কুল অন ফুট ডেলি, অবশ্যই বলা যাবে। আরেকটু ভালো হয়, আই ইউজ টু গো টু স্কুল অন ফুট ডেলি। এখন তোমরা যদি বলো স্যার আপনি তো দুটোই বলছেন, আমরা কোনটা বলবো? আমার সাজেশন হলো নিয়মিত অভ্যাস বোঝালে তোমরা এই ইউজ টু বলবে। আর মনে করো আমি অতীতকালে আগে ছোটবেলায় বিকেলবেলা খেলতাম, কিন্তু রোজ নয়, খেলতাম মাঝে মাঝে, এই রকম অতীতের অভ্যাস বোঝালে তখন উড বলাটি ভালো। এইবার দেখো অট টু কখন বলতে হয় না, এটাও উচিত অর্থে, কিন্তু উচিত অর্থে তো শুড বললেও চলে, হ্যাঁ চলে। কিন্তু যদি উচিত বা উচিত ছিল যেটা নৈতিকতার দিক থেকে উপদেশ দেওয়া হচ্ছে বা কর্তব্য বোঝাচ্ছে, তখন অট টু বলা চলে। বলা চলে মানে বলতে হয়, তোমার সত্যিটা বলে দেওয়াই উচিত। এটা যদি নৈতিকতার দিক থেকে উচিত বোঝায় তখন ইউ অট টু টেল দ্য ট্রুথ। কিন্তু এটা খুব বেশি ব্যবহার করতে হয় না, শুড বললেও কিন্তু এটা মিটে যায়। ওই জন্য এই অট টু এই ভার্বটার দেখবে ইউজ খুব একটা নেই। তোমরা এতদিন ধরে এত গল্প কবিতা পড়ছো ইংরাজিতে, এই অট টু খুব বেশি পাওনি। এবার দেখো নিড আর ডেয়ার বলেছিলাম এদের সেমি মডাল অক্সিলিয়ারি। এই সেমি মডাল বলেছিলাম এই কারণেই, কারণ এরা সেমি মিন্স হাফ, অর্ধেক, এরা অর্ধেক মডাল অক্সিলিয়ারি। কেন না, এরা কখনো কখনো মডালের কাজ করে, আবার এরা কখনো কখনো মেন ভার্বেরও কাজ করতে পারে, দুভাবেই ব্যবহার করা হয়। যেমন দেখো ইউ নিড নট গো টু মার্কেট, তোমার বাজারে যাওয়ার দরকার নেই। এখানে এই যে নিড আর গো, এই গো ভার্বটার আগে নিড, এটা এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করা হয়েছে, ইউ নিড নট গো টু মার্কেট। কিন্তু পরেরটা দেখো আই নিড আ পেন্সিল, আমার একটা পেন্সিলের দরকার, এখানে এটি মেন ভার্ব। তাহলে বুঝতে পারছো নিড কখনো মেন ভার্ব কখনো মডাল, এই জন্য একে সেমি মডাল অক্সিলিয়ারি বলা হয়। এটা যে মেন ভার্ব এটার আরও একটা সুন্দর প্রমাণ দেখো, একে যদি নেগেটিভ করি, আই নিড নো পেন্সিল, আমার কোনো পেন্সিল দরকার নেই, ভার্ব নিড। আই ডু নট নিড আ পেন্সিল, আমার পেন্সিলের দরকার নেই। দেখো এ আবার একটা ডু ডামি অক্সিলিয়ারি ভার্ব নিয়েছে, এ তো মেন ভার্ব, ওই জন্যই একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব নিতে পেরেছে। ঠিক একই কথা ডেয়ারের ক্ষেত্রেও বলা যাবে। নিড মানে প্রয়োজন, দরকার, ডেয়ার মানে সাহস করা, দুঃসাহস করা। রিয়া ডেয়ার নট কাম টু মি, রিয়া আমার কাছে আসার রিয়ার সাহস নেই, রিয়ার আমার কাছে আসার সাহস নেই। এখানে দেখো এই ডেয়ার এটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা যদি মেন ভার্ব হতো এর সাথে তো এস যোগ করতে হতো, কারণ রিয়া তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ডেয়ার নট কাম টু মি। আবার এই ডেয়ার মেন ভার্বেরও কাজ করতে পারে। অর্জুন মানে ওর মহাভারতের অর্জুনের কথা বলছি আর কর্ণর কথা বলছি। অর্জুন কর্ণকে একটা যুদ্ধে আহ্বান করেছিল, মানে ডেয়ার মানে হলো দুঃসাহস দেখিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা। অর্জুন ডেয়ার্ড কর্ণ টু আ ফাইট, একটা দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানিয়েছিল। কাজে বুঝতেই পারছো এই ভার্বটা, এই ডেয়ার ভার্বটার ইউজ বড্ড কম, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, তুমি প্রয়োজনে অবশ্যই ব্যবহার করবে। এবার আমরা দেখব এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে যখন নট যোগ করে দিই তখন এদের কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম আছে, যেমন ডু আর নট মিলে ডোন্ট, সেই রকম ক্যান আর নট কান্ট। কন্ট্রাকশন না করলে কিন্তু ক্যান নট যদি বলো এখানে ক্যান আর নট একসাথে বলতে হয়। এবার এসো আমরা কয়েকটা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করে দেখি তুমি কতটা বুঝতে পেরেছো। প্রথম প্রশ্ন, এভরিবডি শুড অর কুড লাভ হিজ কান্ট্রি,
সবার দেশকে ভালোবাসতে পারত নাকি ভালোবাসা উচিত? অবশ্যই বুঝতে পারছো শুড বলতে হবে। তাহলে এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি। পরেরটা বলার আগে তোমাকে আমি বলে রাখি, যদি তুমি নিজে নিজে ট্রাই করতে চাও তাহলে ভিডিওটা এখানে পজ করে তুমি আনসারগুলো কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাও। পরেরটা দেখো, হি ক্যান অর মে কাম অ্যাট এনি টাইম। সে যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে এখানে সামর্থ্য বা দক্ষতার চেয়েও সম্ভাবনার কথা বলা হচ্ছে, যে কোনো সময় চলে আসার সম্ভাবনা আছে। তাহলে অবশ্যই এখানে এই মে কথাটা বলতে হবে। এবার দেখো, হি উড না ইউজ টু প্লে ফুটবল ইন হিজ বয়হুড। সে যখন বালক ছিল তখন ফুটবল খেলতো। খুব সমস্যার কথা। উড ইউজ টু, তাহলে অতীতের অভ্যাস, ছোটবেলায় খেলতো, এটাকে উড বলবো না ইউজ টু বলবো? এখন অতীতের যে অভ্যাস, এটা নিয়মিত অভ্যাস কিনা এখানে বলা নেই। এমন হতে পারে মাঝে মাঝে খেলতো, যে কোনো একটা বললে নিশ্চয়ই ভুল হয় না, কিন্তু যেহেতু নিয়মিত কিনা বলা নেই, এখানে উড বলাটাই বেশি ভালো হবে। আবার বলছি, ইউজ টু বললেও কোনো ভুল হবে না। পরেরটা দেখো, হাউ ক্যান অর উইল ইউ কাম হেয়ার। আপনি কিভাবে এখানে আসবেন বা তুমি কিভাবে এখানে আসবে, এখানে প্রশ্ন করা হচ্ছে। এখানে ক্যান দিয়ে সামর্থ্যের কথা নয়, এটা উইল বললেই হবে। হাউ উইল ইউ কাম হেয়ার। লাস্ট কোয়েশ্চেন আমাদের, শুড ইউ প্লিজ হেল্প মি। এখানে প্লিজ বলা আছে, অনুরোধ করা হচ্ছে, তাহলে বিনম্র অনুরোধে বারবার বলেছি উড বলতে হবে। তাহলে এখানে উড বলবে, উড ইউ প্লিজ হেল্প মি। আপনি কি আমাকে সাহায্য করবেন বা তুই কি আমাকে প্লিজ সাহায্য করবি? আশা করছি তুমি এই সব অ্যান্সারগুলোই পেরেছো। আজকের ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। নিশ্চয়ই ক্লাসটা এনজয় করেছো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।